আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রবাসের বুকে প্রবাসী আমরা, জ্বলছি আগুনে, পুড়ছি আমরা। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই প্রবাসে নানান রঙের, নানান বর্ণের, নানান এলাকার মানুষ থেকে থাকে। তো তন্মধ্যে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ বাংলা ইন্টারন্যাশনাল স্কুলের একজন অভিভাবক, সম্মানিত অভিভাবক আমাদের সাথে উপস্থিত আছেন। তার সাথে পরিচিত হব, এমনকি তার কিছু অনুভূতি নেওয়ার চেষ্টা করব। উনি দীর্ঘ কত বছর জানি না, আমি আর জিজ্ঞেস করব। তো এখানে সৌদিয়াতে প্রবাসী আছেন, এমনকি ওনার এখানকার প্রবাস জীবন কেমন সেটা জানবো। উনি করোনাতে প্রায় মৃত্যুশয্যায় ছিলেন, সেখান থেকে কীভাবে এই গল্পটা শুনবো। তো পাশাপাশি উনি যে অরিজিনাল জাপানি না, মানে নোয়াখালী কিন্তু জাপানি না, তো জাপানি যে সব জায়গায় থাকে তার বৈচিত্র্য জানবো। তার পাশাপাশি আমরা এই বৃষ্টির মৌসুম আপনাদের দেখাচ্ছি, এটা উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জি আসুন, তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নামটা যদি বলতেন। আমার নাম হারুন রশিদ। জি মাশাআল্লাহ। আপনি কি করেন হারুন ভাই? আমি সৌদি আরবে কিং সালমানের বাড়িতে মেনটেন্যান্সের দায়িত্বে আছি। মাশাআল্লাহ। ওইখানে কত বছর যাবেন? এখানে আমি বর্তমানে 33 বছর ধরে কাজ করি। 33 বছর। আপনি মূলত কি কাজ করেন? এই টেকনিশিয়ানের কাজ কি? পুরা যত কাজ আছে মেনটেন্যান্সের, টেলিফোন হইতে, ইলেকট্রিক হইতে, প্লাম্বিং হইতে, এসি কাজ হইতে, সমস্ত দায়িত্ব আমার হাতে। মাশাআল্লাহ। আচ্ছা, এই কাজগুলো যখন করেন আপনাদের ওয়ার্কআউট মানে টাইম কত ঘন্টা থাকে? আমাদের কোনো টাইম থাকে না, টাইম টেবিল নাই। এমার্জেন্সি যে কোনো মুহূর্তে আপনাকে কল করতে পারে, যে কোনো জিনিস খারাপ হইতে পারে যে কোনো সময়, কেননা এটা ইলেকট্রিকে চলে, এটার কোনো গ্যারান্টেড নেই। মাশাআল্লাহ। আচ্ছা, এই 33 বছর জীবনে আপনি সৌদি আরব প্রবাস জীবন কেমন অনুভব করছেন? দেশেও তো বড় হয়েছেন, তাই না? আপনার বয়স যদি একটু জানতে পারি। যদি আমার বয়স বর্তমানে 60 চলে। 60। তার মানে আপনি ধরলাম 23 বছরে আপনি মনে হয় সৌদি আরবে আসছেন। তাহলে 23 বছরের মানে বাংলাদেশকে কম সময় দিচ্ছেন, কিন্তু সৌদি আরবকে বেশি সময় দিচ্ছেন। এখন এই সৌদি আরব জীবনে আপনি সৌদি আরবকে কেমনভাবে অনুভব করলেন? আমি আমার দৃষ্টিতে সৌদি আরব খুবই ভালো একটা দেশ, মুসলিম দেশ, যেখানে আল্লাহর ঘর, নবীর মসজিদ, নবীর মাজার শরীফ সব কিছু এখানে, মদিনা শরীফ আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশ থেকেও এটা আমার কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস জানার বিষয়, এখানে আপনি যেমন বাংলাদেশি, আরও অনেক প্রবাসী আছে আপনার মতো। তো আপনারা এখানে কিভাবে জীবনকে উপভোগ করেন? যে সাধারণ জীবন আমরা যেভাবে বাংলাদেশে অতিবাহিত করি সেরকম না। এখানে আপনারা কিভাবে ফিল করেন এটাকে? প্রবাসী তো অনেক দুঃখ কষ্ট, সেগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য আমরা কি কি ব্যবস্থা নেন? যারা মনে করেন কষ্ট ভোগ করতেছে তাদের পাশে দাঁড়াই, যতটুকু সম্ভব হেল্প করি, যতটুকু সম্ভব পারি ততটুকু করি। যারা বিপদগ্রস্ত আছে তাদের কোনো কিছু সাহায্য সহযোগিতা থাকলে সেটা করি। আমার পক্ষ থেকে আমি না পারলেও আমি আরও উপরে র্যাঙ্কে যাই, ওখানে থেকে মনে করেন ব্যবস্থা করি, অনেকে সেটা করে দিই। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেক বছর ধরেই ছিলাম, আছি, আরও থাকবো আল্লাহ যে রাখে। এখানে আল্লাহর ঘরবাড়ি মক্কা মদিনা বছরে একবার যদিও যাইতে পারি, আল্লাহর ঘরবাড়ি দেখতে পারি, খুবই আনন্দ, খুবই ভালো লাগে। আপনি তো হজ করছেন না? হ্যাঁ, আমি বড় হজ করছি, একে 2বার 3বার করছি। মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলেন, আপনি তো এই কমিউনিটির সাথে আছেন, যেমন বাংলাদেশ কমিউনিটিতে এখানে প্রবাসীরাও বসবাস করে। এখানে একটা স্কুল আছে, বাংলা ইন্টারন্যাশনাল স্কুল, যেটা বাংলা মিডিয়াম, যেটা এখানকার সম্মানিত অভিভাবক। আপনার প্রসপেক্টাসে এখানে পড়ালেখার মান, এমনকি আপনি কিভাবে এটাকে দেখছেন প্রবাসীদের জন্য উপযুক্ত? আমার হিসেবে আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি যে বাংলা মিডিয়ামে মনে হয় তেমন কোনো লেখাপড়া তেমন হয় না, লেখাপড়া তেমন হচ্ছে না। শুধু টিচারেরা, যত টিচার আছে শুধু প্রাইভেট নিয়ে তারা আছে, প্রাইভেট চালানোর জন্যই তারা এখানে বসে আছে। স্কুলে কোনো কিছু হয় না, শুধু আসা আর যাওয়া আমাদের।
আমাদের অভিভাবকের শুধু আশা দেওয়া এখানে। আচ্ছা, আমরা কি একটা বিশ্বমানের স্কুল তৈরি করার জন্য বাংলাদেশ সরকার কি আহ্বান জানাতে পারি? আমরা একটা প্রবাসীরা একটা সরকারিকরণ যদি করা হয় একটা স্কুলকে, স্কুলের অনেক দায়বদ্ধতা আছে, টিচারদের দায়বদ্ধতা আছে, গার্ডিয়ানদের দায়বদ্ধতা আছে, সরকারের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে। তা এখন সেগুলোর মধ্যে যদি আমরা একটা প্রবাস বান্ধব যদি স্কুল করতে চাই, সেটাকে যদি পুরোপুরি যদি সরকার নিয়ন্ত্রণে নিয়ে সরকারিয়ায়ন করে দেওয়া হয় এবং কি টিউশন ফি যেটা আমরা নেই সেটাকে ফ্রি করে দেওয়া হয়, এতে করে কি প্রবাসীদের মান উন্নয়ন হবে কিনা? এখানে স্কুল যদি সরকার করে আমাদের জন্য, যদি সরকারিভাবে চলে, একেবারে ফ্রি করাটা ভালো হবে না, কিছু না কিছু সেখানে থাকতে হবে। আপনার যখন বাচ্চা টিউশনি দিব, যারা স্কুলের চেয়ারম্যান মেম্বার যারা আছে, টিচাররা আছে, ওদেরও কিছু প্রয়োজন আছে, দেখাশোনা আছে, বানানো আছে, কিংবা তৈরি করা আছে, ঠিক করার আছে। এগুলো কাজ করতে হলে তো নিজের পকেটে করতে পারবে না, টিচাররা নিজের পকেটে দিবে না, গার্ডিয়ানের থেকে নেওয়া হবে। না, সরকারিকরণ যে আমাদের দেশে যে সরকারি যে স্কুলগুলো হয়, এটার আয় ব্যয় কিন্তু সরকারই দেয়। আমরা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছি, তাই না? তো রেমিটেন্সের অংশের এক অংশ আমরা চাচ্ছি স্কুলের উন্নয়ন এবং স্কুলের কাজের জন্য যেন ব্যয় হয়। এটা যদিও চলমান প্রক্রিয়া, অর্থাৎ এই টিচারগুলোকে একটা সম্মান সূচক স্কেল দেওয়া হোক, তারপরে পাশাপাশি স্কুলকে মডিফাই করা হোক, প্রবাসীদের যে ত্রাণ আছে তাদের যে রেমিটেন্স সেই টাকা দিয়েই করা সম্ভব, দেশের থেকে আনার প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ সরকার যদি এখানে একটু সুনজর দেয়, তাহলে আমরা যারা বাঙালিরা এখানে আছি, বাংলাদেশিরা, যেটাকে একটা মডিউল হিসেবে সেট আপ করতে পারি। বুঝতে পারছেন? অর্থাৎ এটা গার্ডিয়ানদের পক্ষ থেকে একটা বিরাট পরিমাণ একটা বাজেট চলে যায় শুধুমাত্র আমাদের এই টিউশন ফির কারণে, তারপরে ট্রান্সপোর্টেশনের কারণে। আমরা বাচ্চাদেরকে সঠিক পরিমাণে খাবার দিতেও পারছি না এখানে সেট আপ করতে, কারণ যে পরিমাণ ব্যয়ভার আমাদেরকে করতে হচ্ছে অন্যান্য সেট আপের থেকে ওইটা বেশি সেট আপ হয়ে যায়। তো আপনারা কি এরকম দাবি করতে পারেন না সরকারকে যে আমরা সরকারি একটা স্কুল চাচ্ছি এখানে প্রবাসের বুকে, অ্যাটলিস্ট একটা স্কুল যদি থাকে? আমাদের অনেক ভাইরা আছে যাদের সক্ষমতা নাই, সেটা কি আমরা জোরালোভাবে তাদের কাছে আহ্বান করতে পারি কিনা সরকারকে? সেটা তো অবশ্যই আমরা জোরালোভাবে আহ্বান অবশ্যই করব, কেননা অন্যান্য দেশ বহুত আছে এখানে, অন্যান্য দেশের স্কুল বহুত আছে, তাদের উদ্যানে চলতেছে, সরকারিভাবে চলতেছে, কিন্তু আমাদের সরকার কোনো আমাদের জন্য কোনো একটা স্কুল করে নাই। যদিও এটা নতুন সরকার, আপনি জানেন, আর ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, তার হাত দিয়ে যদি এটা করা হয় আমরা সেটাকে গর্ববোধ করবো। তাহলে অ্যাজ এ প্রসপেক্টাস হিসাবে আমি যেটা দেখি, উনি ক্ষুদ্র উন্নয়নটাকে ব্যাপকভাবে দেখেন, যে দরিদ্রদেরকে উন্নয়ন করা, ঠিক আছে, ওটাকে যদি আরো বেশি মডিউল করা যায়, যেমন আমরা প্রবাসীরাই তো মূল চালিকা শক্তি হচ্ছে দেশ চালানোর, তাদেরকে যদি উন্নয়ন করা যায় এই ছোট্ট একটা ইস্যু দিয়ে, যে একটা স্কুলকে মডিফাই করতে পারলে তার সাথে যে সমস্ত গার্ডিয়ানরা আছে তারা বৈধভাবে টাকাগুলো পাঠাবে, সরকার রেমিটেন্স পাবে, এই প্রবাহ মাত্রাটা আরও সুন্দর হবে। আমরা একই স্কুলে কিন্তু আমরা ওই যেমন একই স্কুলে কিন্তু আমরা 6 ঘন্টা থেকে 12 ঘন্টা আমরা সময় দিচ্ছি, বাকি সময়গুলো আমরা কি করতে পারি? যেমন কারিগরি স্কুল করতে পারি, তারপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করতে পারি, অর্থাৎ আমি 24 ঘন্টা একটা স্কুলকে রানিং রাখতে পারি, যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো প্রসপেক্টাস আমরা এখানে তৈরি করতে পারি। সরকারকে আমরা চাচ্ছি যে এমন কিছু করার জন্য, যারা প্রবাসীরা এখানে চলে আসবে তাদেরকে যদি এটা হস্তান্তর করা হয়, যে আমরা তাদেরকে বসাতে চাচ্ছি, যারা ভাষা জানে না তাদেরকে ভাষা শেখাচ্ছি, ট্রেন দেওয়া ফ্রি। আমি একটা কথাই বলবো এটাই, যে ডক্টর ইউনূস যখন আমাদের দেশের অবস্থা খুবই করুণ, আমাদের দেশের যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল, তার দল চলে গেল, সব কিছু জেলে গেল, কিন্তু ডক্টর ইউনূস যখন দেশ হাতে নিছে, ডক্টর ইউনূস একজন গরিব মানুষ না, উনি গরিব মানুষ না, উনি ইচ্ছা করলে একটা স্কুল নিজে বানিয়ে দিতে পারে আমাদের জন্য। আর ওনার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছুই আছে, এটা হে নিজের পকেটে ঢুকাবে না কোনোদিনও। এই লোক যে ডক্টর ইউনূস দেশ নিছে, দেশ হাতে নিছে, দেশ চালাইতেছে খুবই ভালোভাবে, উনি দেশকে
আগায় নিচ্ছে, অগ্রসর করতেছে। উনি অনেক ভালো মনের মানুষ একজন, এটা আমি জানি, আমার বিশ্বাস। আপনি প্রবাসীদের জন্য এই কনসেপ্টটাকে কিভাবে দেখছেন? আসলে এটা কি ভালো আমাদের সুফল আনবে কিনা? আমি যে প্রসপেক্টাস আমি বললাম, যেমন একটা হচ্ছে স্কুল, পাশাপাশি কারিগরি স্কুল, পাশাপাশি ভাষা শিক্ষার স্কুল, পাশাপাশি আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যে কোনো বয়সের মানুষ এসে পড়ালেখা করতে পারবে। সেটা যদি করে দেওয়া যায়, ফ্রি কনসেপ্টটা আমরা যদি একটা স্থায়ী লেভেল ফিল্ড করে দিই, অর্থাৎ এখানকার প্রতিষ্ঠানটা যদি আমরা সর্বোচ্চ পর্যায়ে যদি নিয়ে আসতে পারি সিকিউরিটির বেলায় সব দিক দিয়ে, তাহলে তো আমাদের মানটা আরও উন্নত হবে, তাই না? এটা নীতি নির্ধারণদের কি করা উচিত, যে এখানে মনোযোগী হওয়া উচিত। আপনি কতটুকু সহজ মানে এটার দিক দিয়ে একত্রতা প্রকাশ করছেন? আমি এটাই ভাবি যে যদি ডক্টর ইউনূস আমাদের জন্য স্কুল করে দেয়, ইউনিভার্সিটি করা সম্ভব না, এখানে ইউনিভার্সিটি বহু আছে সৌদি আরবে, আমাদের জন্য যত না, আমি যেটা বলছি এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা কনসেপ্ট আছে, অর্থাৎ যে কোনো বয়সে মানুষ পড়ালেখা করতে পারবে, অর্থাৎ শুরু থেকে শুরু করে অ্যাটলিস্ট ডিগ্রি পর্যায়ে বলেন বা হায়ার এডুকেশনও বলা যায়, এটা ওপেন থাকবে। সেই জন্য এটাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলা হয়েছে, ওপেন ইউনিভার্সিটি। এখানের উদ্দেশ্যটা কি, যে মানুষকে শিক্ষিত করা, জাতিকে শিক্ষিত করা। তাহলে সরকার যদি এখানে অর্থায়ন করে, দেশের থেকে অর্থ আনা লাগবে না, প্রবাসীদের রেমিটেন্সের প্রদাহ মাত্রা থেকেই কিন্তু এটাকে সম্ভব। সেটা তো সম্ভব, ঠিক আছে, কিন্তু আমাদের দেশের যে সরকার এখন বর্তমানে আছে, এর আগে বহু সরকার চলে গেছে, যেমন খালেদা জিয়া, এরশাদ, এর আগে আরো প্রেসিডেন্ট ছিল, ওরা সব জায়গায় গেছে, শেখ হাসিনা গেল, সবাই গেল, এখন ডক্টর ইউনূস হাতে নিছে। এই জিনিসটা ওনার পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না, এটা করতে পারবে কিনা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, চিন্তাধারা করা উচিত। যেমন আমি একটা কথা বলি, যে ওনার ক্ষুদ্র মাইক্রো ক্রেডিট যেটা, এটা কিন্তু কনসেপ্টটা সারা পৃথিবীর কোনো মানুষের ছিল না, ওনারই একমাত্র উজ্জীবিত একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি গ্রামের মানুষ হতদরিদ্রদেরকে যদি উন্নয়ন করা যায়, কিন্তু ওইটাই কিন্তু মডিউল হিসাবে সারা পৃথিবী নিচ্ছে। তার মানে কি, ওনার থেকে আইডিয়া যদি এসে যায়, আইডিয়া আসা দরকার। আমি কিন্তু ওনার একজন ছাত্র, তো ওই হিসাবে ওই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে আমি পড়ালেখা করে এসেছি। তো আমার একটা ওনার থেকে যে কনসেপ্টটা আমার যে জানা গেছে, আমি জানতে পারছি যে ক্ষুদ্র যে ত্রাণ, এই ত্রাণটাকে যদি মডেল হিসাবে সারা পৃথিবী ছড়ানো যায়, ঠিক ক্ষুদ্র হেল্প শিক্ষা ব্যবস্থাটাকে যদি মডেল হিসাবে করা যায়, তাহলে সেটাকে আমরা প্রস্পেক্ট হিসেবে সারা বিশ্বে করতে পারি। তো আমরা চাইবো আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা সেটাই চাই, যে আপনারা নীতি নির্ধারণ, আপনারা চাইলে আপনাদের সুনজর যদি আমাদের মধ্যে পড়ে, প্রবাসীদের অনেক কিছু পরিবর্তন করা যায়। তো সর্বোপরি আমাদের প্রসপেক্টাস, আমাদের থেকে যেটা আমরা চাওয়া পাওয়া, আমাদের দিকে একটু সুনজর দিন। প্রবাসীরা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা উত্তীর্ণ হচ্ছেই। এই স্কুলকে কেন্দ্র করে যদি আমরা একটা ভালো কিছু করতে পারি, উদ্যোগী হতে পারি, সেটাই কিন্তু আমাদের আশার আলো হতে পারে। আর শিক্ষিত করতে পারলে একটা জাতিকে, সেটাই কিন্তু একটা দেশের জন্য মেরুদণ্ড হয়ে যায়। তো আশা রাখছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। কোথায়? নোয়াখালী কোথায়? বলেন, এটা তো টাইটেল আপনাদেরকে বলবে। আমার দেশের বাড়ি নোয়াখালী, সৌমনি কলেজের উত্তরে 6 নম্বর ইউনিয়ন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এই পুরো জীবনে, লাইফে, এখানে আমি শুনলাম আপনি করোনা ক্ষতিগ্রস্ত ছিলেন। আপনাকে কিভাবে ট্রিট করা হয়? আপনি কোন অবস্থায় ছিলেন করোনা? সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ, আমার যখন করোনা হয়, আমি এখানে কিং ফাহাদ হসপিটালে অ্যাডমিট নিই। তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। উপরে আল্লাহ মানুষকে বাঁচায়, সব কিছু আল্লাহ পাকে করে, কিন্তু আমার মালিকের খুবই অবদান ছিল। আমার মালিক সৌদি আরবের বর্তমানে বাদশাহ, এর আগে রিয়াদের গভর্নর ছিল, এখন উনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। উনি খুবই ভালো মানুষ, একজন খুবই ভালো বিশ্বস্ত মানুষ। উনি কাউকে ফেলে দেয় না। যত গরিব মানুষ আছে উনি সবার পাশে দাঁড়ায়। যত গরিব দেশ আছে, দেশকে সাহায্য করে। অনেক ভালো একজন মানুষ। ওনার ছেলেরা অনেক ভালো, খুবই ভালো, যেটা বলার বাইরে, বলি শেষ করা যাবে না ওনাদের কথা। আমি ওনার এক বাড়িতে আমি আছি, রহমানিয়া প্যালেসে। এটা কিং সালমানের যখন রিয়াদের গভর্নর ছিল, তখন উনি ওখানে ছিল। এখন ওনার সেজো ছেলে ওখানে থাকে। আমি ওইখানে কাজ করি, মেনটেন্যান্সের পুরো দায়িত্বে আমার হাতে আছে, আমি কাজ করতেছি।
মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুন্দর সময়ে একটি উপযুক্ত বার্তা সবার মাঝে পৌঁছে ওঠার জন্য। আপনাকে মুসলিম পরিবারে মুসলিম ইবাদত, এমনকি মুসলিম সালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে বৃষ্টির দিন সৌদি আরবে এরকম বৃষ্টি কখনো হয় না, অত বছরে 2-1 বার হয়, শীতের সিজনে আসলে হয়। খুবই আমরা আনন্দ বোধ করতেছি সেখানে ভালো আছি, সবাই ভালো। আপনাকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনলেন তো প্রবাসীদের একটা গল্প। এইটা আপনিও হতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই গল্প কি আমরা সারাদিন বলেই যাব? এটা সমাধান কি? কারাই বা এর সমাধান দেবে? যারা শুনছেন এবং দেখছেন, কর্তৃপক্ষকে বলছি, আসুন আমাদের দিকে একটু সুনজর দিন। আমরাই কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হাতিয়ার হতে পারি। আমরা সবাই চেষ্টা করব দেশকে সংগঠিত এবং কি পুনর্জীবিত করার জন্য। আমাদের দুহাতকে শক্তিশালী করুন আপনারা, আমরা আপনাদের জন্য শক্তিশালী বার্তা দিতে পারবো ইনশাআল্লাহ। সহযোগী হিসাবে সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করতে পারবো। পরিশেষে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।